বারাসাতের পুরনো এক বইয়ের দোকান থেকে বই কিনে একটি মেয়ের সাথে ঘটেছিল ভয়ঙ্কর ঘটনা। মেয়েটি ভাবতেও পারেনি সেই বইয়ের মধ্যে সে এমন কিছু পাবে যে জিনিসটাই তার জীবনটাই পুরো বদলে দেবে। আর যে ঘটনা শুনলে বন্ধুরা আপনারা সকলেই শিউরে উঠবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আত্মা ও ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আত্মা ও ঈশ্বরকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ঘটনাটি। আপনারা শুনলে অবাক হবেন যে ঘটনাটা এইমাত্র কিছুদিন আগেই ঘটেছে। আপনারা হয়তো অনেকেই জানেন যে 9, 10, 11, 12 পরীক্ষা ছিল এসএলএসটির। তো সেই সময় একটি মেয়ে যার বিএড সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এবং সে বিএড করার পরে প্রায় 1 বছর বসেছিল, মানে কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছিল, কিন্তু বিএড করার পরে আর কোনো কোর্স সে করেনি। তো ফর্ম ফিল আপ করলো, পরীক্ষার ডেট চলে এসেছে। তো সেই সময় না ও বই খুঁজছিল, মানে আগের বই। প্রথমত আগে যে পরীক্ষাটা হয়ে গেছে, যেহেতু সিলেবাসটা আগের মতোই রয়েছে, তো সেই সময় ও এই বইগুলো পড়েনি। আর দ্বিতীয়ত ওর যে বইগুলো ছিল না, সেগুলো ওর মাসির মেয়ে বা অন্য কারোকে দিয়ে দিয়েছে, সেই বইগুলো ওর কাছে নেই। তখনও ভাবছিল একটু ভালো করে আর কি খুঁটিয়ে পড়বে। একটা বইও কিনেছে পড়ার জন্য, ওর কিন্তু সাবজেক্ট ছিল হিস্ট্রি। তো সেইভাবে ও পুরনো বইয়ের দোকানে যায় বারাসাতেরই। সেখানে গিয়ে খোঁজে যে 9, 10, 11, 12-এর কোনো বই আছে কিনা। ও আবার বই কিনতে গিয়েছিল অনেক পরে। তার আগে ও ইতিহাসের একটা এসএলএসটির বই আছে, প্র্যাকটিস সেট 55টা সেটের হয়তো, তো সেই বইটাও কিনেছে এবং বিভিন্ন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছে, সেখান থেকে পড়ছে। কিন্তু ওই যে ওর ইচ্ছা ছিল যে আরও একটু কিছু পুরনো বইও কিনবে, সেই মতো লাস্টের দিকেও বইয়ের দোকানে যায়। তো বইয়ের দোকান থেকে ওকে বলা হয় যে তেমন তো কোনো 9, 10-এর এখন আর বই নেই, আছে কিন্তু সেগুলো খুব মানে পুরনো, ছিঁড়ে গেছে, তুমি পড়তে পারবে তো? বলছে, কাকু আমাকে একটু বইটা দেখান, আমি দেখি। তো দেখলো যে সত্যি বইটা ছিঁড়ে গেছে, কিন্তু পড়া যাবে, অসুবিধা নেই। বলছে হ্যাঁ হ্যাঁ আমি নেব। খুবই কম দামে ও বইটা কিনে নিয়ে আসলো। তখন মেয়েটি আমাকে বলল যে জানো তো, বইটা আমি কিনে নিয়ে এসেছিলাম, টেবিলের পরে রেখেছিলাম, কিন্তু বইটা প্রায় 3-4 দিন হয়ে গেছে আমার পড়া হয়নি। কারণ ও আবার হোয়াটসঅ্যাপে কোন একটা গ্রুপ আছে, সেই গ্রুপে টাকা দিয়ে ভর্তিও হয়েছে, মানে এক্সামের জন্য আর কি। তো সেখানে বিভিন্ন পিডিএফ দিচ্ছে, সেগুলো পড়ছে। আর দেখবেন অনেকে যারা পড়াশোনার মধ্যে আছেন তারা বুঝবেন যে মনে হয় যে আরও বই কিনবো, আরও পড়বো, সমস্ত কিছু পড়ে একদম কমপ্লিট করে ফেলবো, কিন্তু শেষমেশ না পড়া হয়ে ওঠে না। এটা পড়তে পড়তে আর শেষমেশ পুরো বই কমপ্লিট হয় না। তো ওর ক্ষেত্রেও সেটা হচ্ছিল, বিভিন্ন পিডিএফ পড়া, সেখানে মক টেস্ট দেওয়া, আর এদিকে আবার প্র্যাকটিস সেট কিনেছে, একটা বই কিনেছে, সে বইটা কমপ্লিট করা, সমস্ত কিছু মিলিয়ে না বইটা ধরা হচ্ছে না। তো সেই সময় মা একদিন বলছে, রাত্রেও তখন মানে ফোন দেখে পড়ছে পিডিএফ। তো মা বলছে, কি রে তুই বইটা কিনে আনলি পড়বি বলে, তা বইটা একবার একটু খুলে দেখ। বলছে হ্যাঁ মা পড়বো, এই মানে আজকে যদি পিডিএফটা না পড়ি, কালকে আবার মক টেস্ট নেবে, তো ওই মক টেস্টটা ভালো করে দিতে পারবো না, আমি পড়ে নি। এই নিয়ে তো প্রায় 3 দিন হয়ে গেছে বইটাও কিনে নিয়ে এসছে, আর শুয়ে শুয়ে না ফোনে ওর পিডিএফটা পড়ছে, যেহেতু বই না ফোনে পড়ছে, তো শুয়েই পড়েছিল। রাতও হয়ে গেছে অনেকটা। কিন্তু সেই সময় পড়তে পড়তে না ওর ডান দিকে চোখ যায়। ডান দিকে চোখ যায় মানে যেখানে টেবিলটা রাখা রয়েছে, টেবিলের উপরে বইটা রাখা রয়েছে। ওর বারবার করে মনে হচ্ছে যে বইটা যেন ওকে ডাকছে। ওর এখন বইটা ধরতেই হবে এবং বইটা পড়ুক বা না পড়ুক, বইটার প্রত্যেকটা পৃষ্ঠা উল্টাতে হবে। কিছু যেন সেই বইয়ের মধ্যে রয়েছে। আবার সেই দিন কিন্তু শনিবার ছিল। এর আগে তেমন কিছু মনে হয়নি, কারণ রাত জেগে তো এই কদিন পড়ছে, প্রায় 1টা-1:30 পর্যন্ত পড়ে ফেলছে। তো সেই সময় কোনো সমস্যা হয় না, এত রাত জাগে। কিন্তু আজকে বারবার করে মনে হচ্ছে যে বইটা ওকে টানছে এবং বইয়ের ওখানে ওর যেতেই হবে। ও তখন কি করলো, ফোনটাকে বন্ধ করলো, খাটের থেকে উঠলো আর বইটার কাছে গেল। আমাকে মেয়েটি বলছে, জানো তো, যখন আমি বইটা ধরেছি, জাস্ট স্পর্শ করেছি যে বইটা নিয়ে এসে আমি খাটের উপরে বসবো, ওর টেবিল রয়েছে, চেয়ার সমস্ত কিছু রয়েছে, মানে সেখানে বসে পড়ার সমস্ত কিছু সরঞ্জাম রয়েছে, কিন্তু আমাকে বললো আমার না খাটে বসে না পড়লে একদমই ভালো লাগে না, এটা অভ্যেস আমার। তো বইটাকে ভেবেছে নিয়ে খাটের পরে বসবে। কিন্তু বইটা যখন ছুঁয়েছে, ও বলছে তুমি জানো না, আমার সারা শরীর পুরো শিউরে উঠলো, আমার গায়ের রোম পুরো দাঁড়িয়ে গেছে, কেমন যেন একটা অদ্ভুত ফিলিংস হচ্ছিল। তখন ওই আগস্টের না লাস্টের দিকে, গরম মোটামুটি রয়েছে, ঘরে ফ্যানও চলছে,
কিন্তু সেই সময় মনে হচ্ছে যে ওর সারা শরীরটাই শুধুমাত্র ঠান্ডা হয়ে আসছে। এরকম কেন হচ্ছে বুঝতে পারছে না। ওর কাছে মনে হচ্ছে যেন ও বরফের দেশে রয়েছে আর শুধুমাত্র শরীরটাই ঠান্ডা হয়ে যাচ্ছে। ও তৎক্ষণাৎ না বইটা ছেড়ে দিল। ও তো বইটা ধরে দাঁড়িয়েছিল, বইটাকে ছেড়ে দিল আর পুরো সেকেন্ডের মধ্যে বলছে যে আমার যেরকম মনে হচ্ছিল আগে নর্মাল টেম্পারেচার ছিল আমার সেরকমই মনে হলো। আমি না পুরো অবাক হয়ে গেছি যে এটা কোনো আমার কল্পনা নাকি সত্যি সত্যি এরকম হলো। আর যদি সত্যি এটা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আমার কোনো শরীর খারাপ করছে, হয়তো আমার প্রেশারে কোনো সমস্যা হয়েছে। ওর একটু আজব লাগলো। ও কি করলো, ওর কিন্তু জল খেতে ইচ্ছে করছিল না, তবুও পাশে জল ছিল, ও জলটাকে নিয়ে খেলো। ভাবলো যে হয়তো হতে পারে শরীরটা অসুস্থ হয়ে পড়ছে। ও তখন বইটাকে ছেড়ে ওর ঘরের মধ্যে আবার সোফা ছিল একটা, সেই সোফাতেও বসে বসে ভাবছে যে ব্যাপারটা কি হলো। ভালো করে মাথা নাড়াচ্ছে যে কোনো সমস্যা হয়নি তো। দেখলো যে না, এমনি সব ঠিকঠাক আছে, তাহলে ওরকম হলো কেন। ও তখন ভাবছে যে হতেই পারে শরীরটা খারাপ হয়েছে, অত ভেবেচিন্তে লাভ নেই, বইটা এখন আর পড়বো না, আমি আবার যাই শুয়ে পড়ি, আমি পিডিএফটাই কমপ্লিট করি, কারণ কালকে আমার আবার সন্ধ্যাবেলায় মক টেস্ট দিতে হবে। আর ওর মক টেস্টটা সন্ধ্যাবেলাতেই হয়, দিয়ে দেয় যে এত সময়ের মধ্যে পরীক্ষাটা দিতে হবে আর কি। পিডিএফটা অনেকটাই বড় ছিল আর এটাও বলে দিল যে দিদি সেদিন আমি সুলতানি যুগ নিয়ে পড়ছিলাম, পরের দিন সুলতানি যুগ নিয়েই পরীক্ষাটা রয়েছে আর কি। অনেকটাই বড় মানে সেই পিডিএফটা ছিল, পুরো সুলতানি যুগ রয়েছে। তো পড়তে পড়তে না ও ঘুমিয়ে পড়েছে। লাইটের সব ঘরে জ্বালানো রয়েছে, সেই অবস্থায় ফোনটা পাশে পড়ে গেছে, মানে খাটের উপরেই পড়েছে, ও ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করে আর ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙাটাই স্বাভাবিক, মানে অন্য কোনো কারণে নয়, এমনি ঘুম ভেঙে গেছে। উঠে দেখে যে ঘুমিয়ে পড়েছিল। তো ভাবলো যে না, এইভাবে তো ঘুমোলে চলবে না, মশার উপদ্রব আছে আর মশারিটা টাঙাতে হবে, যেহেতু সেই সময় প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে বা হচ্ছে হয়তো। তো সেই সময় ও উঠলো, উঠে মশারি টাঙাতে যাবে। তো সেই সময় ও একটা জিনিস দেখে পুরো আজব বনে গেছে। ওর মোবাইল যেখানে পড়ে রয়েছে তার পাশেই সেই বইটা রয়েছে। ও না পুরো পাগল পাগল হয়ে গেছে। ও ভাবছে যে আমার এতটা ভুলো মন। ওর পুরো স্পষ্ট মনে আছে যে বইটা ও ওখানে রেখে টেবিলের পরে রেখে চলে এসেছিল, কারণ শরীরটা ওর খারাপ লাগছিল, শরীরটা ঠান্ডা লাগছিল এবং অন্যরকম ফিলিংস হচ্ছিল। তো সেই সময় বইটা রেখেও চলে এসেছে ও জানে, কারণ তারপরেও সোফাতেও বসেছিল কিছুক্ষণ, বইটা তো একবারও নিয়ে আসেনি। ওর আবার এটাও মনে আছে ও বলেছিল তো যে না আজকে আর এটা পড়বো না, পিডিএফটা কমপ্লিট করব। তারপরে ফোনটাকে ও খুলেছে, পিডিএফ পড়ছিল, তারপরে হয়তো ঘুমিয়ে পড়েছে। ও মনেই করতে পারছে না যে বইটাকে কখনো খাটের পরে নিয়ে আসলো, কিচ্ছু বুঝতে পারছে না। ভাবছে যে আমি কি পাগল হয়ে যাচ্ছি। আবার মনে হচ্ছে হয়তো নিয়েও আসতে পারি, হয়তো মনে পড়ছে না কোনো কিছু, পরীক্ষার তো প্রচুর চাপ রয়েছে, এত বছর পরে পরীক্ষাটা হচ্ছে, ও জানে না যে কি হবে এর ফলাফল, কিন্তু সবাই তো অনেক মন দিয়েই পরীক্ষাটা দিতে চায়। তো সেইভাবে সবাই খুব চিন্তায় ছিল। ও ভাবছিল যে এই চিন্তার কারণেই হয়তো ভুলে গেছে, হয়তো বইটা নিয়ে এসেছে, বইটাকে আবার টেবিলের পরে রেখে এসেছে। তখন ওই 1:30-2টো মতো বেজে গেছে, কারণ ও 12টা পর্যন্ত বই পড়ছিল ওর মনে আছে, তারপর হয়তো ঘুমিয়ে পড়েছিল। ও কি করলো, মশারি টাঙিয়ে না, যেহেতু একা একাই ওই ঘরে ও শোয়, তো আবার শুয়ে পড়লো, লাইট টাইট অফ করে শুয়ে পড়েছে। কিন্তু সেই দিন রাত্রেবেলায় ও একটা ভয়ানক স্বপ্ন দেখলো যে ও কাউকে ভালোবাসে, অন্য কেউ সেটা, তাকেও কোনোদিনও দেখেনি, তাকেও চেনে না, তাকে ভীষণ ভালোবাসছে, সে মিস করছে তাকে, একটা কষ্ট অনুভব হচ্ছে তার জন্য। এবং হঠাৎ করে আবার দেখতে পাচ্ছে যে সেই মানুষটি সামনে দাঁড়িয়ে রয়েছে, ও আবার যেন কেমন পেছন দিকে হাঁটছে, হাঁটতে হাঁটতে পুরো মিলিয়ে যাচ্ছে। এবং যখন সে মিলিয়ে যাচ্ছে তো সেই অবস্থায়ও দেখতে পাচ্ছে যে অন্য আরেকটা মেয়ে, যাকে সে ভালোবাসে, স্বপ্নের মধ্যে ভালোবাসছে যাকে, অন্য একটা মেয়ে সেই মানুষটিকে পুরো জড়িয়ে ধরে আছে। এবং তারপরে তারা মিলিয়ে গেল, ও মিলিয়ে গেল। এরকম একটা ভয়ানক সে স্বপ্ন দেখেছে। কিন্তু যখন ঘুমটা ভাঙলো তখন ওই মোটামুটি 6:30 বেজে গেছে, সকাল হয়ে গেছে। ও উঠে ভাবছে যে এরকম স্বপ্ন কেন দেখলো। আর সত্যি বলতে ওর না ওই স্বপ্নে দেখা সেই মানুষটির প্রতি একটা ভালোবাসা জন্মে গেল এই একটা স্বপ্ন দেখেই। আর ওর অবাক লাগছে যে অন্য কাউকে কি করে ভালোবাসতে পারেও, কারণ প্রায় 7 বছর ধরে একটি ছেলেকেও ভালোবাসে, সে চাকরি করে এবং তার সাথে নভেম্বরের 24 তারিখে ওর বিয়ের ডেট রয়েছে।
তাহলে কি করে অন্য কাউকে সে ভালোবাসতে পারে? আর সকালবেলা ঘুম থেকে উঠে তার এরকম কেন মনে হচ্ছে যে স্বপ্নে দেখা সেই ছেলেটিকেও ভীষণ ভালোবাসে? এই জিনিসটা কিন্তু ওর সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হচ্ছিল। কিন্তু তারপরে যখন ও আবার স্নান টান করেছে, কারণ ওরা প্রত্যেক দিন সকালবেলা উঠে স্নান করবে যত শীতই হোক না কেন। তখন তো শীতকাল ছিল না, কিন্তু বলল যে বহু বছর ধরে ও সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করবে, পুজো দেবে, তারপর খাওয়া দাওয়া করবে। সেটাও করলো, সকালবেলা উঠলো, স্নান করলো, পুজো দিল, তারপরে খাওয়া দাওয়া করলো, আর তারপরে বই নিয়ে বসলো। বই কিন্তু আবার সেটা নয়, ওই যে প্র্যাকটিস সেট কিনেছিল না ইতিহাসের, সেই বইটার কিছু মক টেস্ট এখনো বাকি রয়েছে, কারণ ওই বইয়ের মধ্যে মক টেস্ট থাকে। সেই মক টেস্টগুলো একটু করছে আর কি, পেন্সিল দিয়ে দাগাচ্ছে ওই বইয়ের মধ্যে। সেই সময় কিন্তু সমস্ত কিছু ভুলে গিয়েছিল। ওই যে ছেলেটি, তার কথা কিন্তু একবারও ভাবেনি। পুজো দিয়েছে, পুজো দেওয়ার পরে যখন ভাত টাত খাচ্ছে, পুজো দেওয়ার আগে পর্যন্ত, মোটামুটি স্নান করার আগে পর্যন্ত কিন্তু এইসব কথাও ভাবছিল, ছেলেটি কে, কেন সে ছেলেটিকে ভালোবেসে ফেলেছে, এরকম কেন মনে হচ্ছে, এটা হচ্ছিল। কিন্তু যখন স্নান করলো তারপরে তো সঙ্গে সঙ্গে পুজো দিয়েছে, পুজো দেওয়ার পরে কিন্তু আর কিছু মনে হয়নি ওর। ওরকম বই নিয়ে বসেছে, পড়াশোনা করছে, আর কিন্তু কোনো সমস্যা হয়নি। তারপরে যেরকম একটা ডেইলি রুটিন ওর চলে সেরকমই চলছিল। দুপুরবেলা আবার খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে তারপরে বিকেলবেলা টিউশন পড়াতে গেল। সেখান থেকে তাড়াতাড়ি চলে এসে ওর যে মক টেস্টটা দেওয়ার কথা না, সেই মক টেস্টটাও দিল। ভালো কথা, মক টেস্ট দেওয়ার পরে আবার একটু মা বাবার সাথে বসেছিল, কারণ সব সময় পড়াশোনা করলে না মাথাটা হ্যাং হয়ে যায়। মা বাবার সাথে একটু বসে গল্প টল্প করছিল। তারপরে 10টার দিকে খাওয়া দাওয়া করে ওর নিজস্ব রুমে চলে গেছে। এই মেয়েটির কিন্তু পাকা কথা সমস্ত কিছু হয়ে গেছে, বিয়ের ডেট সেই কারণে ঠিকঠাক হয়ে রয়েছে। মোটামুটি বাড়ির সবাই বিয়ের জন্য তোড়জোড় শুরু করবে মেয়েটার পরীক্ষা কমপ্লিট হওয়ার পরেই। সেইভাবে কিন্তু ও 10টার সময় খাওয়া দাওয়া করে তার নিজের রুমে আসে। তারপর ওর হবু হাজবেন্ডের সাথে ফোনে কথা বলে। 10 মিনিটের মতো কথা বলার পরে বইটা নিয়ে বসে। এইবার ও বইটা নিয়ে বসেছিল হলো ওই যে পুরনো বই, সেটা। কারণ বেশি দিন আর পরীক্ষার বাকি নেই, একটু শুরু না করলে তো সমস্যা। তো বইটা টেবিলের উপরেই আছে, কারণ রাত্রেবেলা যে টেবিলের উপর রেখে এসেছিল না, তারপরে কিন্তু আর কোনো সমস্যা হয়নি, টেবিলের উপরেই ছিল। ও ভেবেও ছিল যে হয়তো সেই সময়, যেহেতু শরীরটা খারাপ লাগছিল, চিন্তা করছিল, সেই সময় হয়তো কোনোভাবে ও বইটাকে তার খাটে নিয়ে এসেছিল, ওর মনে নেই। তারপরে তো টেবিলের উপর বইটাকে রেখে আসলো রাত্রেবেলায়, সকাল উঠে দেখলো তো বইটা টেবিলের উপরে রয়েছে, কোনো সমস্যা তো হয়নি। তো যাই হোক, বইটাকে নিয়ে ও বসলো। বইটাকে প্রথমে একটু দেখলো, পড়লো। বেশি তো পড়তে পারিনি, মোটামুটি ওই 7 থেকে 8 পাতা মতো পড়েছিল। তারপরে আবার একটা পিডিএফ ওর পড়তে হবে, কারণ পরের দিন আবার মক টেস্ট। তো 7-8 পাতা পড়ার পরে ও বইটাকে খাটের উপরেই রেখেছে, রেখে তারপর আবার পিডিএফটা পড়েছে, পড়ছে আর কি। তখন 1টা মতো বেজে গেছে, কারণ আর একটু বাকি রয়েছে ছোট পিডিএফ, ওটা কমপ্লিট করলে পরের দিনে মক টেস্টটা দিতে পারবে। তাই একটু রাত হলেও ও ভাবলো যে এটা কমপ্লিট করি, তারপরে আমি শোবো। তো সেইভাবে ও পিডিএফটা পড়ছে পুরো শেষের দিকে, আর হয়তো 2-3 পাতা মতো বাকি রয়েছে। তো সেই সময় হঠাৎ করে কারেন্ট চলে গেল। ওদের বাড়ি আবার সোলার সিস্টেম রয়েছে, তো কারেন্ট চলে গেলে একটা পিপ আওয়াজ হয়ে আবার চলে আসে, কারেন্ট যায়ই না, লাইটটা অফই হয় না, শুধু বোঝা যায় যে কারেন্টটা চলে গেছে আর কি। কিন্তু এইবার পুরো অন্ধকার হয়ে গেছে, আর এটা হওয়া নিশ্চয়ই কোথাও কোনো সিস্টেমের প্রবলেম হয়েছে। আর এটা এখন কে ঠিক করবে, কারণ বাড়িরও একমাত্র মেয়ে। আর এই সব কিছু ওর নিজের যে মাসির ছেলে রয়েছে, সে কিন্তু চাকরি করে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আর কি, সেই কিন্তু সমস্ত কিছু করে দিয়ে গেছে। তাকে তো এই মুহূর্তে পাবে না, কারণ সে এখন হলদিয়া ডিউটিতে রয়েছে, তার বিয়ে হয়ে গেছে। আগে হয়তো শনি রবিবার করে বাড়ি আসতো, কিন্তু এই মুহূর্তে আর আসতে পারছে না, কারণ সে নতুন বিয়ে করেছে, সেখানেই রয়েছে, আসছে না এখন, মাসে মাসেই আসে। তো তাকে তো এখন পাওয়া পসিবল নয়। ফোন করলে হয়তো চলে আসবে, কোনো দরকার হলে চলে আসবে বা কাউকে পাঠাবে, কিন্তু এই মুহূর্তে এই রাত্রেবেলায় সে এখন কাকে ডাকবে বা কি বলবে। ও তখন না দরজা খুলে বাইরে বেরিয়েছে, কিন্তু বাইরে বেরিয়ে দেখলো, বাইরে বলতে কিন্তু হল ঘরে বেরিয়েছে আর কি, তো লিভিং রুমে। তো সেখানে বেরিয়েও দেখলো যে কারেন্ট আছে, সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু ওর রুমে কারেন্টটা নেই। এটা কেন হলো বুঝতে পারছে না। ও ভাবলো যে তাহলে হয়তো তারে বা কোথাও হয়তো কোনো কিছু সমস্যা হয়েছে, ওর ঘরে তারেই সমস্যা হয়েছে। ওই যে আবারও সমস্যা, এবার তো কাউকে কিছু বলতে পারবে না, ও ডাকতেও পারবে না। ওর মা বাবাকে না কিছু বলেনি। ও কি করলো, যে রাত তো অনেক হয়েছে,
আর তো বেশি বাকি ছিল না, সকালবেলা ঘুম থেকে উঠে আমি ওটা পড়ে নেব। ওর আবার কি হয় বলুন তো, যে ওভাবে আজকে এই পিডিএফটা কমপ্লিট করতে হবে, কালকে সকালে আমি অন্য কিছু কমপ্লিট করতে পারবো, আর তারপর রাত্রে আমি মক টেস্টটা দেবো। অর্থাৎ একটা জিনিস নিয়ে আমি 1 থেকে 2 দিন লাগাবো না, 1 দিনের বেশি আমি লাগাবো না। রুটিন মেপেও চলছে। তখনও ভাবলো যে ঠিক আছে, আমি কালকে সকালে একটু পড়ে নেব। ও আবার ঘরে গেল, ঘরে গিয়ে লাইটটা অফ করে দিয়েছে, যে যদি আবার কারেন্ট চলে আসে বা ঠিক হয়ে যায় কোনো কারণবশত, তাহলে আবার লাইটটা অন হয়ে থাকবে। ও লাইটটা অফ করলো, অফ করে আবার শুয়ে পড়লো। ও কিন্তু ঘুমিয়েও পড়েছে, কিন্তু সেই সময় ওর কানে বাজছে কিছু পড়ার আওয়াজ। কোনো একজন মেয়ে, হয়তো আওয়াজটা তারই বয়সী হবে, একজন মেয়ে কিছু পড়ছে, এবং সেই জায়গাটা ইতিহাসেরই কোনো জায়গা, ইতিহাসের চ্যাপ্টারের কোনো অংশ সে পড়ছে। আর এটা কিন্তু সে বানিয়ে বানিয়ে বলছে না, মনে হচ্ছে যে কোনো পৃষ্ঠা সে দেখে দেখে বলছে, বা হয়তো মুখস্থ করে বলছে, কিন্তু বলে যাচ্ছে। স্বপ্নের মধ্যে না ও চোখ মেলার চেষ্টা করছে, কিন্তু পারছে না। ওর মনে হচ্ছে যে কি হচ্ছে, এটা কি আমি স্বপ্ন দেখছি? আবার বুঝতে পারছে যে না, ইতিহাসের কোনো চ্যাপ্টার কেউ যেন পুরো পড়ে যাচ্ছে, এবং একটা শব্দ হয়তো সে বাদ দিচ্ছে না। কি হচ্ছে এটা? ও স্বপ্নের মধ্যেই ভাবছে যে বেশি পড়া হয়ে যাচ্ছে, আমার বেশি পড়া হয়ে যাচ্ছে। আবার ভাবছে স্বপ্নের মধ্যেও স্বপ্ন দেখছে, স্বপ্ন তো দেখছে, আবার স্বপ্নের মধ্যেই ভাবছে যে না, এটা আমি স্বপ্ন দেখছি, এই পড়াটা আমি স্বপ্ন দেখছি। আবার বাস্তবে ফিরে আসছে, বাস্তব বলতে এবার নর্মাল স্বপ্নে ফিরে আসছে। না, এটা আবার কি হচ্ছে? ও বুঝতে পারছে না কিছু। ওই স্বপ্নের মধ্যেই ও ঘেমে টেমে একাকার হয়ে গেছে। এবার অনেকে বলতে পারেন যে উপরে তো ফ্যান চলছে না, কারেন্ট নেই, ওই কারণে ঘেমে গেছে। সেই কারণে নয়, কারণ তার শরীরটা অসুস্থ লাগছে। আর সব থেকে বড় কথা, ওর একটা ছোট্ট মিনি ফ্যান আছে, যে ফ্যানটা ভালো আর কি, ভালো কোম্পানির ফ্যান। চার্জ দিলে না প্রায় সারা রাত বলতে গেলেও চলে, এরকম একটা ভালো ফ্যান রয়েছে। এবং ওই ফ্যানে একটা ব্যাটারি থাকে। ওর দাদা আবার কি করেছে, ওই ফ্যানটাই 2টো ব্যাটারি লাগিয়ে দিয়েছে, কারণ আরও একটা ব্যাটারি লাগানোর সিস্টেম আছে ওখানে। এরকম কিছু করে দিয়েছে যে ফ্যানটা অনেকটা সময় চলবে আর কি। তো সেরকম তো ফ্যান চলে যাচ্ছে ওই ফ্যানটা, তাহলে ওইভাবে ঘেমে টেমে একাকার হবে কেন? এরকম শরীর অসুস্থ লাগবে কেন? সেই মুহূর্তে অনেক কষ্ট করে ও ঘুম থেকে উঠলো, উঠে বসলো। কারেন্ট কিন্তু তখনও আসেনি। ও তখন কি করলো, মোবাইলের ফ্ল্যাশ লাইট তো জ্বালালোই, উপরন্তু ওর ফ্যানে না আবার লাইটিং সিস্টেম রয়েছে, ওই রিং লাইটের মতো, কিন্তু ফ্যানটা তো ছোট, ওর ছোট রিং লাইটের মতো রয়েছে, ওটাকেও অন করেছে। অন করার পরে ও ভাবছে যে কি হলো, এরকম ঘেমে টেমে একাকার হয়ে গেছি, ফ্যানও তো চলছে। ওখান থেকে উঠেছে, আবার জলটা খেয়েছে, জলটা খেয়ে মশারি উল্টিয়ে বিছানায় আবার ঢুকেছে। কিন্তু যখন ও বিছানায় ঢুকলো, তখন দেখলো বইটা না পুরো খোলা, আর খোলা একটা পেজে। বইটা খোলা হতেই পারে, কারণ পেজটা খুব ভারী পেজ ছিল না, উপরে যে কভার পেজটার কথা বলছি আমি, খুব ভারী ছিল না, পাতলাই ছিল। আর হতে পারে হয়তো এই যে ফ্যানের হাওয়ায় উল্টে যেতেও পারে। উল্টে যাওয়ার কথা নয়, কারণ ফ্যানের হাওয়াটা শুধুমাত্র গায়েই লাগবে, সেটা ভেদ করে আর ওই পাশে বইয়ের কাছে যাবে না। কিন্তু ওটা তো ভাবতেই হচ্ছে, এখন যুক্তি তো মেলাতেই হবে। তো সেইভাবেও ভাবলো যে হতেও পারে হয়তো ফ্যানের আওয়াজে এরকম বইটা, বইয়ের পাতা এরকম উল্টে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। বইটাকে আবার কাছে নিল, কিন্তু কাছে নেওয়ার পরে সেই বইয়ের যে পৃষ্ঠাটা রয়েছে সেখানে পড়ার পরে ওর মাথা পুরো ঘুরে গেল। কারণ যেটা ও স্বপ্নে দেখে যাচ্ছে না, দেখছিল, শুনছিল কেউ পড়ছে কোনো কিছু, কারণ স্বপ্নটা তো আর একটু সময়ের জন্য দেখেনি, অনেকটা সময়ের জন্য স্বপ্নটা দেখে গেছে, যে সেই স্বপ্নে শুধুমাত্র একটা মেয়ে পড়েই গেছে, ইতিহাসের কোনো কিছু পড়েই গেছে, তার মধ্যে তো কিছু কিছুর মনে আছে। আর সেই লেখাগুলোই দেখলো এই পৃষ্ঠায় রয়েছে। একটা আজব ব্যাপার না? কারণ মাত্র 7 থেকে 8টা পেজ ও পড়ে বইটা বন্ধ করে ও পিডিএফ পড়ছিল। ও তো পুরো বই কমপ্লিট করেনি, আর এইখানে তো আসেইনি। তাহলে কি করে এই লেখাগুলোর মাথায় আসবে? আসাটা পসিবল নয়। আর কে পড়ছিল এটা? যে আওয়াজটাও পাচ্ছিল, সেই আওয়াজটা কিন্তু ওর নিজের ভয়েস নয়। কি হলো ব্যাপারটা? ভালো করে ও বইয়ের দিকে তাকাচ্ছে, কিন্তু সেখানে দেখলো, যেহেতু না বইটা পুরো মাঝখানের দিকে, ধরুন একটা মোটা বই, তার মাঝখানে যে পেজ থাকে, যেখানে আর কি সুতো মতো বাঁধা থাকে, সেই জায়গাটা। আর ভালো করে দেখতে পেল সেই জায়গায় ছোট্ট পাতাটা লম্বা টাইপের, যেহেতু অনেক পুরনো তো পুরো একদম খড়খড়ে টাইপের হয়ে গেছে, দেখতে পুরো কালো রঙের হয়ে গেছে, ছোট লম্বা টাইপের। পাতাটা তো একটু অন্য শেপের হয়, সুন্দর লাভ শেপের হয়, সেরকম ছিল না, পাতাটা পুরো লম্বা একটা আঙুলের মতো হয়ে গিয়েছিল, ওরকম করে রয়েছে। ও কি করলো, পাতাটাকে না তুললো,
তুলে দেখলো যে ওই পাতার মধ্যে মানে ছোট্ট যেরকম আঙুলের লেন্থের পুরো সেরকম, আর মানে চওড়াতেও সেরকম, তো সেখানে না একটা চুলের শেপের কিছু সাদা মতো অংশ রয়েছে। ও ভালো করে দেখলো যে হ্যাঁ সেখানে একটা চুলই রয়েছে, ওই পাতার মধ্যে পুরো লেপ্টে রয়েছে, পুরো মনে হচ্ছে আঠা দিয়ে যেন সেই চুলটিকে সেই পাতায় ভালোভাবে মিশিয়ে দিয়েছে। বললো আজব তো, পাতা, ফুল, বেলপাতা এগুলো থাকতেই পারে বইয়ের মধ্যে, অধিকাংশ হিন্দু ছেলে মেয়েদের বইয়ের মধ্যে কিন্তু থাকবেই, এমনকি আমার বইয়ের মধ্যেও আছে, হয়তো আপনাদের বইয়ের মধ্যেও কোনোদিন আপনারা রেখেছেন, তো এটা তো অস্বাভাবিক কিছু নয়, থাকতেই তো পারে, তাই না? কিন্তু এটা হবে কেন? পাতাটা প্রথমত লম্বা টাইপের, আর দ্বিতীয়ত পাতার মধ্যে চুলটা আসবে কেন? এবার দেখুন, রাত তো অনেক হয়েছে, ওর আবার অন্য কিছু মাথায় রয়েছে যে এই যে বইতে মানে এই পেজে যা লেখা ছিল সেই লেখাগুলো কেউ ওর কানের কাছে এসে বলেছে, ও ভেবেছে স্বপ্ন দেখেছে। ওর মাথায় না ওই সব এখন ঘুরছে। এই যে চুলের দিকটাও ভাবছিল, ওটা ভেবেও ও দেখেও ওই পৃষ্ঠার মধ্যে যেখানে ছিল না সেখানেও রেখে দিয়েছে, কিন্তু ধরেছিল চুলটাকেও টেনে বের করেছে, বের করে ফেলেনি, হয়েছে কি না কি হবে আমি আবার পাতার মধ্যে রেখে দিই। এইবার ওই চুলটা না পাতার মধ্যে আবার আর মানে গেঁথে যায়নি, যেহেতু একবার তুলে ফেলেছে তো অনেক কষ্ট করে, আর গাঁথেনি, জাস্ট পাতাটা রেখে দিয়ে পাতার উপরে চুলটাকে রেখে দিয়েছে, রেখে দিয়ে বইটা বন্ধ করেছে, বন্ধ করে পাশে রেখেছে। আর তারপর সে বসে বসে এটাই ভাবছে যে এটা কি করে সম্ভব, এরকম জিনিসটা কেন হচ্ছে ওর সাথে। আর এটা হচ্ছে কিন্তু ওই বই কিনে আনার পর থেকে, এটা কিন্তু পরে ভেবেছে যে বই কিনে আনার পর থেকেই হচ্ছে, শুধু ও তখন ভাবছিল যে এটা কেন হচ্ছে, 2 দিন ধরে বা 3-4 দিন ধরে এরকম কেন হচ্ছে তার সাথে, কিছু বুঝতে পারছে না। কিন্তু রাত তো অনেক হয়েছে, ফোনে দেখেছে ও প্রায় 3:30 মতো বেজে গেছে, এইভাবে তো রাত জাগলে হবে না, শরীরটাকে অসুস্থ করলেও চলবে না, কারণ সামনে বিরাট বড় পরীক্ষা, এত বছর পরে হচ্ছে, সুযোগ তো ছাড়া যাবে না, ভবিষ্যতে যাই হোক না কেন। ও আবার বইটা যেহেতু বন্ধ করে রেখেছে, ফোনটাও অফ করলো, অফ করে না শুয়ে পড়েছে। শুয়ে তো পড়েছে, কিন্তু ওর না ঘুম আসছে না, ও শত চেষ্টা করছে, ঘুম আনাতেই পারছে না, হয়তো ওর মাথার মধ্যে অনেক কিছু ঘুরছিল তো, তাই হয়তো ঘুমটা আনাতে পারছিল না। ও শুয়ে রয়েছে, পুরো চোখটা বুজেই রয়েছে, ঘুম কিন্তু আনাতে পারছে না। কিন্তু সেই সময় ও শুনতে পেল যে ওর ঘরটার মধ্যে, ওর ঘরটা না অনেকটা চওড়া, যে বললাম না ঘরে টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, একটা ওর বুক শেলফ টাইপের রয়েছে, আবার সোফাও রয়েছে ওর ঘরের মধ্যে, একটা ভালো বড় খাট রয়েছে, তারপরে অনেকটা জায়গা, মানে হাঁটাচলা করার জন্য অনেকটা জায়গা রয়েছে। তো মনে হচ্ছে সেই মানে ওর ঘরের মধ্যে দিয়েই কেউ একজন নূপুর পরে হাঁটছে। হ্যাঁ, সেটা নূপুর পরার আওয়াজই। ও ভাবছে যে বাইরে যেহেতু ওর বাগান টাগান আছে, মানে ওর বাড়ির পাশে বাগান টাগান রয়েছে, ওখান থেকে হতে পারে। ওর বাগান রয়েছে কিন্তু বাঁ দিকে, আর ডান দিকে রয়েছে ওর যে ঘরটা, ঘরের যে জায়গাটা সেখানে, আর আওয়াজটা তো সেখান থেকেই হচ্ছে। তাহলে কি করে ভাববে যে অন্য কোনো পোকা, যে পোকার আর কি আওয়াজটা ওই নূপুরের মতো লাগে, সেই পোকারের আওয়াজ এটা কি করে ভাববে সে? এটা তো ভাবতেও পারছে না, ও চাইলেও ভাবতে পারছে না। ও কিন্তু জাগা রয়েছে, যে বললাম ঘুম ওর আসছে না। ও না ভয় করছে এইবার, এর আগে কিন্তু ভয় করেনি। ও ভাবছে যে ও কি পাগল হয়ে যাচ্ছে, ওর কি শরীর খারাপ লাগছে, নাকি পড়তে পড়তে মাথা পুরো হ্যাং হয়ে গেছে, ও তখন এইগুলোই ভাবছিল। কিন্তু এইবার যখন নূপুর পড়ার আওয়াজ, মানে নূপুর পড়ার আওয়াজ তো বাদ দিন, মানে হাঁটছে আর কি নূপুর পরে, এই আওয়াজটা হচ্ছে, ওর না ভীষণ ভয় করছে। ও একটু আওয়াজও করতে পারছে না, এতটাই ভয় লাগছে। একটা কোল বালিশকে ধরে পুরো জাপটে একেবারে ছোট একটা ছানার মতো শুয়ে রয়েছে, ওর এতটাই ভয় করছে। কিন্তু সে আওয়াজটা কোনো মতেই কমছে না, মনে হচ্ছে একবার আওয়াজটা ওর কাছে আসছে, আবার আওয়াজটা দূরে যাচ্ছে। দূরে বলতে কিন্তু ঘরের ভিতরেই, কিন্তু একবার মনে হচ্ছে মশারির কাছে এসে ওর কানের কাছে বাজছে, আবার মনে হচ্ছে একটু দূরে। ও তখন কি করলো, ওর ফোনটাকে ধরে ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে সামনের দিকে ফেললো, মানে ওর ঘরের দিকে। দেখলো যে না, কিচ্ছু নেই, কোথাও কোথাও কিচ্ছু নেই। তবুও ভয় ওর যাচ্ছে না। ও ওইখানে বসেই ওর বাবা মাকে ফোন করেছে। ও যে নেমে ওই সামনে দিয়ে দরজা খুলে তারপর ওর মা বাবার রুমে যাবে, ও যেতে পারছে না। ওর তো ভয় করছে, কারণ আওয়াজটা তো ওর সামনে দিয়েই পেয়েছে, সেখান থেকে কি করে টপকেও যায়, যতই কিছু না থাকুক না কেন। ও কি করলো, ফোনটা নিয়ে ওর বাবাকে না ফোন করেছে। আর ওর বাবার ফোন সব সময় লাউডে থাকে। ওর বাবা তো টেনশনে পড়ে গেছে যে মেয়ে ওই ঘর থেকে এই ঘরে ফোন করছে কেন। ওর বাবা ফোন ধরে, মানে হ্যালো হ্যালো বলেনি, মানে হ্যালো বলতে যে ঘরে বসে বলবে হ্যাঁ বল মা কি হয়েছে, ওর বাবা ফোনটা এসে ফোনটা ধরতে ধরতেই ঘরে থেকে বেরিয়ে এসেছে।
হ্যালো বলছে দরজার এই মানে বাইরে দাঁড়িয়ে, বলছে কি হয়েছে, দরজা খোল, কি হয়েছে। ও তখন দৌড়ে গেছে, বাবা মা চলে এসছে, বাবাও চলে এসেছে, মাও চলে এসেছে। ও তখন কি করলো, দরজাটা গিয়ে খুললো, খুলে বলছে যে কি হয়েছে, কি সমস্যা, আর তোর ঘরে কারেন্ট নেই? বলছে না। কখন থেকে? বলছে সে তো অনেক সময় হয়ে গেছে। তখন ওর বাবা বলছে বলিসনি কেন যে কারেন্ট নেই, আর তুই কি এখনো বই পড়ছিস? বলছে না বাবা, বই পড়ছি না, আসলে এমনি ফোন করেছিলাম। ও না বলবে সমস্ত কিছু, ভেবেছিল বলবে বলেই তো ফোনটা করেছিল, ও না বলতে পারলো না। যে মিছিমিছি ওনাদের কষ্ট দেবে, ভয় দেবে, চিন্তা করবে, থাক বলবো না। তখনও বলছে আসলে কারেন্ট নেই তো, আমার খুব গরম লাগছে, ফ্যানের চার্জও শেষ হয়ে গেছে। আর সত্যি চার্জ শেষ হয়ে গিয়েছিল, কারণ অনেকটা সময় ধরে লাইটটা জ্বালিয়েছে তো। ও বললো যে ফ্যান চললে সমস্যা হয় না, কিন্তু লাইটটা কিন্তু শোর জন্য, লাইটটা কিছুক্ষণ অন করলে চার্জ শেষ হয়ে যায়, আর চার্জ শেষ হয়ে গেছে। আর তাইও বলছে যে ফ্যানটা চলছে না তো, ছোট মিনি ফ্যানটাও গরম লাগছে, সেই কারণে বললাম। তখন ওর বাবা বলছে ঠিক আছে, আমি বাইরে, ওদের লিভিং রুমে একটা সোফা রয়েছে, বলছে আমি বাইরের সোফায় শুয়ে পড়ছি, তুই কাজ কর, বেশি তো বাজে না, 4টে মতো বাজে, তুই যা, তুই আরো 2-3 ঘন্টা ঘুমোতে পারবি না, শরীরটা অসুস্থ হবে মা, তুই তোর মায়ের কাছে গিয়ে শুয়ে পড়। ও ভাবছে যে এই তো সোনায় সুহাগা হয়েছে, ও তো থাকতে ইচ্ছে করছে না এই রুমে, কারণ ভয় লাগছে। ও কি করলো, ফোনটা নিয়ে ওর মায়ের রুমে চলে গেছে। মায়ের রুমে না গিয়ে, যেহেতু ভোরবেলার ঘুম চলে এসেছে মায়ের পাশে শোয়ার পরেই, ওর ঘুমিয়ে গেছে। আর ঘুম ভেঙেছে পাক্কা 8:30টার দিকে সকালে, ওকে কেউ ডাকেনি, কারণ জানে মেয়েটা এমনি পরিশ্রমী, পড়াশোনা করে, আর হয়তো রাত্রে ঘুম হয়নি বা গরমের জন্য, এই কারণে তো ওকে আর ডাকেনি। ওদিকে ও 8:30টার দিকে না ঘুম থেকে উঠে পুরো রেগে গেছে যে আমাকে কেন ডাকোনি, আমার এখন একটা পিডিএফ পড়া মানে বাকি রয়েছে, 2-3 পেজ এখনো রয়েছে, ওটা কমপ্লিট করতে হবে, স্নান করতে হবে, পুজো দিতে হবে, সমস্ত কিছু করেই তো আমার আবার অন্য চ্যাপ্টার পড়তে হবে, কি করে হবে, রাগারাগি করছে। যাই হোক, ওর না আবার সকালে উঠে মনে নেই যে এরকম রাত্রে এই জিনিসগুলো হয়েছে, ভুলে গেছে, ওই রাগারাগি করছে তো ওর মাথা থেকে আউট হয়ে গেছে যে এরকম ব্যাপার হয়েছিল। কিন্তু যখন ও মানে বিছানা থেকে উঠে বাইরে যাবে, তখন ও ভাবছে যে আমি কোন ঘরে, কেন তুই তো তোর মায়ের ঘরে রয়েছিস। বলছে তাই তো, আমি তো মায়ের ঘরে। তখন ওর মনে পড়েছে যে রাত্রে এরকম তো ভয় লাগছিল, এই ব্যাপার। এবার দেখবেন এটা হয়তো অনেকের সাথেই হয়, রাত্রেবেলা কোনো যদি ভয়ের কিছু হয় না, তখন না ভীষণ ভয় করে, সাহস টাহস সব চলে যায়, কিছু থাকে না। কিন্তু দেখবে যখন দিনের আলো ফোটে, আর যদি তার আশেপাশে কেউ থাকে, কোনো মানুষজন, তখন না ভীষণ সাহস চলে আসে, একটুও ভয় লাগে না। তখন ওর মনে হচ্ছে যে কি ব্যাপার, কোনো কিছুই না, হয়তো আমি পোকার আওয়াজই ভেবেছি, রাত্রেবেলা ভয় লাগছিল, মাথাটা ঘুরে গিয়েছিল, হয়তো ভাবছিলাম যে ঘরে থেকে আওয়াজটা হচ্ছে, ও কিছু না, তেমন কিছুই না, আমি বেশি বেশি ভাবছিলাম। ও আবার উঠলো, স্নান করলো, পুজো দিল, পুজো দেওয়ার পরে শরীরটা এত ফ্রেশ লাগছে, বলছে জানো তো পুজো দিলেই না আমার শরীরটা পুরো হালকা হয়ে যায়। শরীরে তো প্রত্যেক মানুষের নেগেটিভিটি কাজ করে, করবেই এখনকার দিনে মানুষের। তো যখন আমি পুজোটা দিই, তখন আমার কাছে মনে হয় যে আমার শরীরের মধ্যে আর হয়তো কোনো পাপ নেই, সত্যি এরকম মনে হয়, পুরো শরীরটা হালকা হয়ে যায়, আরো ভালো কাজ করতে ইচ্ছে করে। তো পুজো দেওয়ার পরে সেটাই আমার মনে হয়েছিল। আমি তখন কি করলাম, আমার নিজের ঘরের মধ্যে আবার গেলাম, গিয়ে দেখলাম যে আমার বই পুরো খোলা রয়েছে, আর মাঝখানে যে পেজটা দেখেছিলাম, দেখে তো বন্ধ করে দিয়েছিলাম, সেই পেজটা দেখলাম আবার খোলা রয়েছে। ও ভাবলো যে পেজটা মানে বইটা বন্ধ করেছিলাম না, আবার ভাবলো যে না, অত বেশি মাথায় প্রেশার দিয়ে লাভ নেই, বইটা হয়তো খুলে রেখে দিয়েছিলাম, বইটা তো দেখছিলাম অনেক সময় ধরে, ওরকম চুল দেখতে পেয়েছিলাম, একটা পাতা দেখতে পেয়েছিলাম, হয়তো বইটা বন্ধই করিনি, অত ভেবে লাভ নেই যে কি করেছিলাম না করিনি। কিন্তু যখন ও বইটাকে এবার বন্ধ করতে যাবে, কারণ বইটা এখন আর পড়বে না, ওই পিডিএফটা পড়া বাকি রয়েছে ওর, বইটাকে যখন ও বন্ধ করতে যাবে, তখন দেখে ওই যে পাতাটা ছিল না, যে পাতাটা কালো রঙের হয়ে গিয়েছিল, মানে খয়েরি কালো টাইপের হয়ে গিয়েছিল, সেই পাতাটা এখন পুরো লাল হয়ে গেছে। মনে হচ্ছে সেই পাতার উপরে কেউ রক্ত ফেলে দিয়েছে। বলছে না, সেটা লিকুইড রক্ত ছিল না, মানে কিছুই ছিল না, কিন্তু মনে হচ্ছে পাতাটা হালকা লালচে টাইপের হয়ে গেছে, অনেকটাই লালচে হয়ে গেছে। একটা আজব ব্যাপার লাগলো। ওনা দেরি করেনি, ও তখন ওর মায়ের কাছে বইটা নিয়ে গেছে, বইটা নিয়ে গিয়েছিল বন্ধ করে আর কি। যখন বইয়ের পেজটাও খুললো, ওর মাকে দেখাতে যাবে, তার আগে বলেই দিয়েছে দেখো মা, একটা পাতা না কালকে দেখলাম যে বইয়ের মধ্যে রয়েছে, তো দেখো কেমন যেন লালচে টাইপের হয়ে গেছে। এটা বলেও পাতাটা খুলেছে, কিন্তু দেখে যে পাতা যেরকম কালারের ছিল সেরকম কালারেরই রয়েছে। তখন ওর মা বলছে কই, পাতা তো ঠিকই আছে, কি দেখেছিস? তখনও মনে মনে ভাবছে আমি কি কালার ব্লাইন্ড হয়ে গেলাম, কি হলো, আমি তো দেখতেই পেলাম যে ওরকম কালার লাগছিল। ও তখন আবার ভাবছে যে ও জানলা থেকে তো রোদ এসছিল,
হয়তো সেই কারোরই পাতাটাকে লাল লাগছিল। ওর নিজের মাথাকে না তখন কি করলো, নিজের একটা হাত দিয়ে এরকম ধাক্কা দিল। ধুর, একেবারে পাগল হয়ে গেছি আমি, বেশি ভেবে ফেলছি সবকিছু নিয়ে, আর বেশি ভাববো না। ও বইটাকে আবার নিয়ে ঘরে গেল, টেবিলের উপরে রাখলো, তারপরে নিজের ঘরের সোফাতে বসে ওই পিডিএফটা পড়ছিল। এর মধ্যে ওর দাদাকেও ফোন করে দিয়েছে ওর বাবা। ও বলেছে যে আসতে তো পারবে না, কিন্তু অন্য কাউকে পাঠিয়ে দেবে, কিন্তু সে বিকেলে যাবে। তখন ও ভাবছে যে অন্তত রাত্রের আগে আসলেই হবে, রাত্রেবেলা তো বই পড়তে হবে, খুব সমস্যা। সে বিকেলে আর আসেনি, সন্ধ্যাবেলাতে এসেছিল। তখন ওই মেয়েটি ওদের লিভিং রুমে বসে বই পড়ছিল। তো যাই হোক, সেই ছেলেটা ঘরের মধ্যে এসে লাইটটা অন করলো। দেখতে তো হবে যে কোথায় কি সমস্যা আছে, কিন্তু লাইট অন করার সাথে সাথেই লাইটটা পুরো জ্বলে উঠলো। ফ্যানটাকে অন করলো, ফ্যানটাও অন হয়ে গেল। কি হলো ব্যাপারটা? ওদেরকে ডেকেছে, বলছে সমস্ত কিছু তো ঠিক আছে, সমস্যাটা কোথায়? বলছে সমস্যা মানে কেন, কালকে তো সারা রাত ধরে একদম কারেন্ট ছিল না, কিছুই তো চলছিল না। বলছে জ্বালিয়েছিলে? বলছে হ্যাঁ, কালকে তো দেখলাম যে ফ্যান অফ হয়ে গেল, লাইটটা অফ হয়ে গেল, আমি অন অফ করলাম, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। বলছে আজকে কি সকালবেলা একবার দেখেছিলে? বলছে না, সকালে তো দেখা হয়নি, ভেবেছিলাম হয়তো লাইটটা তো এমনি খারাপ হয়ে গেছে, ঘরে হয়তো কোনো সমস্যা আছে, তাই আর ইচ্ছা করে মানে সাহস করে আর কিছু করিনি। মেয়েটির বাবাও দোকানে চলে গিয়েছিল। মেয়েটির বাবার আবার ওই মানে বাজারে ওদের কাপড়ের দোকান আছে, ওর বাবাও চলে গেছে, তাই ও আর ওর মা ঘরে এসে লাইট টাইট অন কিছু করেনি। বলছে না, সমস্ত কিছু ঠিকই তো আছে, রাত্রেবেলা হয়তো কোনো সমস্যা হয়েছিল। সেটাই তো বলছি, কি সমস্যা হয়েছিল? বলছে এখন তো কিছু বোঝা যাচ্ছে না, সমস্ত কিছু ঠিকই তো আছে। ঠিক আছে, আমার ফোন নাম্বারটা রেখে দাও, যদি কোনো সমস্যা হয় তো বলো, ঠিক আছে। ওই বলে ও চলে গেছে। তখন ভাবলো যে রাত্রেবেলা তাহলে কি হলো, যে কারেন্ট মানে লাইটটা অফ হয়ে গেল, ফ্যানটা অফ হয়ে গেল, কি জানি, হয়তো কোনো সমস্যা হতেও পারে, হয়তো বৃষ্টির জন্য কোনো সমস্যা হতে পারে। ও না ওটাই ভাবছিল। সেদিন ওর আবার টিউশন পড়ানো ছিল না। ঘরের মধ্যে আসলো, লাইটটা তো অন করাই ছিল, ঘরের মধ্যে এসে একটা মক টেস্ট দিল, তারপরে আবার মানে বই পড়ছিল, যে প্র্যাকটিসের কিনেছে ওটা পড়ছিল। পড়া কমপ্লিট হয়ে গেছে মানে 9টার দিকে। তারপর আবার খেতে গেছে, সেখান থেকে খাওয়া দাওয়া করে এসে ও ওই বই, যে বইটা আছে না, যে বইটা কিনেছে পুরনো বইটা, সে বইটা নিয়ে বসেছে। যে পর্যন্ত পড়েছিল তারপর থেকে খুঁটে খুঁটে, মানে পুরো এখন তো বই পড়া সম্ভব নয়, কারণ সেপ্টেম্বরে তখন অলরেডি 1-2 তারিখ হয়ে গেছে। ও তখন কি করেছে, ওই মানে একটু খুঁটে খুঁটে দেখছে যে কোন জায়গাটা একটু পড়লে ভালো হয়, কোথা থেকে বেশি আসতে পারে, তো সেইভাবে জায়গাটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছিল। তখন ওই 10:30 মতো বাজে। ওর না হঠাৎ করে মাথাটা পুরো ঘুরে গেল। কেন ঘুরে গেল বুঝতে পারলো না। মাথাটা এমনভাবে ঘুরে গেল, যেহেতু না ও বসে খাটে বসে রয়েছে, ওর খাটের পরে বসে পড়তেই বেশি ভালো লাগে। খাটে বসে একটা বালিশ ওর মানে ওই পায়ের উপরে রেখেছে, তার উপরে বই রেখে দুটো কোণই ওরা মানে সেই বালিশের উপরে রেখে ভাবে বই পড়ছিল। মাথাটা এমন করে ঘুরে গিয়েছিল যে মাথাটা টুক করে ওই বইয়ের পরে গিয়ে এরম করে পড়লো। পড়ার সঙ্গে সঙ্গে মনে হলো যে একটা অন্যরকম ব্যাপার হলো, মানে মাথাটা পুরো ঘুরে গেল, আর কি সব যেন ওই মাত্র 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে দেখতে পেল সে। মনে হলো সারা জীবনটাই সে ওর মানে মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। আর ওই যে 5 থেকে 7 সেকেন্ড জিনিসটাও দেখতে পেল, সে জীবনটা কিন্তু ওর ছিল না, অন্য কারোর। এবং সেটা মনে হচ্ছে স্পিডটা কতটা পরিমাণে বাড়িয়ে দেওয়া, যে পরপর পরপর করে চলে গেল। আর কি একটা ভয়ানক জিনিসও সে দেখতে পেল সে স্বপ্নের মধ্যে। কেমন যেন সেই মেয়েটি আত্মহত্যা করছে, এরকম টাইপের কি একটা দেখতে পেয়েছে ও। আবার উঠে বসেছে, তখন ঠিক হয়ে গেছে। ও ভাবলো এরকম কেন হলো, ওর মাথার মধ্যে এরকম কেন লাগছিল, কিরকম একটা আজব জিনিসও দেখতে পেল। আর সেই মুহূর্তেই কিন্তু কারেন্টটা আবার অফ হয়ে গেল। তখন 10:45 মতো বাজে। ওর মা কিন্তু ওদের রুমে, ওর মার ঘরে চলে গেছে। ওর বাবা আবার লিভিং রুমে বসে খবর দেখছিল। এবার লাইটটা যে অফ হয়ে গেছে, হয়তো নিচের থেকে দেখে বুঝতে পেরেছে। দরজাটা বন্ধ করা ছিল, কিন্তু নিচ থেকে তো বোঝা যায় যে লাইট ঘরে অফ আছে না অন আছে। দেখলো যে ঘরে লাইটটা অফ হয়ে গেছে, বাবা হয়তো বুঝতে পেরেছে সেই মুহূর্তে ওর বাবা ঘরের মধ্যে এসেছে। কিন্তু সেই সময় দেখতে পেল ওনার মেয়েটা কেমন অন্যরকম করছে, কারণ সে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে ঘরে এসেছিল। আর বোনটা বলল, তুমি ভাবতে পারবে না, আমি মোটামুটি তাও ঠিক ছিলাম, সেই সময় ভাবছিলাম যে আমি কি দেখলাম এই 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে। কিন্তু তারপর যখন কারেন্টটা চলে গেছে, আমি আমার মধ্যে ছিলাম না, আমি যেন অন্যরকম হয়ে গিয়েছিলাম। তারপরে কি হয়েছে ওই প্রায় 1 সপ্তাহের মতো ধরে আমি কিছুই তেমন জানি না। ওর বাবা এসে দেখে তো মেয়েটা অন্যরকম ভাবে রয়েছে, চুলটুল পুরো ছাড়া, এবং বিভৎস দেখাচ্ছে তার মেয়েকে। তাকে ডাকছে বারবার করে, কিন্তু সে শুনতে চায় না।
ওর মাকে এরকম জোরে ডাকলো। সেও চলে এসছে ঘরের ভিতর থেকে। বলছে, কি হয়েছে তোর, কি হয়েছে? এটা বলার পরে আবার একটু স্বাভাবিক হয়েছিল। তাকে বাইরে এনে সোফায় বসানো হয়। তখন তাকে বলা হয় যে কি হয়েছে, ওরকম করছিলি কেন, তোকে দেখে অন্যরকম লাগছিল। বলছে, কই না তো। আর তোমরা কে? মেয়েটা কাউকে চিনতে পারছে না। মেয়েটা এমনভাবে কথা বলছে যে সে যেন তাদের মেয়েই নয়, অন্যরকম ব্যবহার করছে। আর বারবার করে বলছে, আমার প্রেমিককে নিয়ে নিলি তো, তুই আমাকে মেরে দিলি, আর এখন নিশ্চয়ই সুখে আছিস। সুখে থাকতে পারবি না, কোনো দিনও সুখে থাকতে পারবি না। আমার অভিশাপ তোদের সাথে সব সময় থাকবে। এই একটা কথাই সে বারবার করে বলে যাচ্ছে। আবার মাঝে মাঝে একটু স্বাভাবিক হচ্ছে, কিন্তু স্বাভাবিক হওয়া মানেই কিন্তু সে আগে যেরকম ছিল সেভাবে কথা বলছে না। ওর মা বাবাকে চিনতেই পারছে না। চুপচাপ আবার বসে রয়েছে ঠান্ডা মাথায়। এই করতে করতে তো অনেকটাই বেজে গেছে। সেই মুহূর্তে ওকে ওর মা বাবা নিয়ে ওদের রুমে নিয়ে গেল, মানে মা বাবার রুমে নিয়ে গেল। সেখানে শুয়ে দিয়েছে। কিন্তু সত্যি সত্যি শোয়ার পরেই না মেয়েটা ঘুমিয়ে গিয়েছিল। রাত্রে একবারও মেয়েটা ওঠেনি। সকালবেলা যখন ঘুম থেকে উঠল তখন যেন এখন পাগল পাগল করছে, বারবার করে বলছে, আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো। তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে তোকে কোথায় নিয়ে যাব, তখন একটা পাড়ার নামও বলছে, কিন্তু সেটা যে কোন পাড়া এর আগে ওরা কখনো শোনেনি। ওর মা তখন বলছে, মেয়েটা কি পাগল হয়ে গেল গো। মেয়েটির অসুস্থতার কথা শুনে কিন্তু ওর মাসি আবার চলে এসেছিল। মাসির হাজবেন্ডও চলে এসেছিল। এসে এরকম বলছে, মানে দেখেও বুঝতে পারছে যে কিছু একটা সমস্যা। ওরা আবার এসব ভূত প্রেত এসব কথা তোলেনি। ওরা আবার বলছে যে এরকম হয় গো, মাথায় অনেক প্রেশার পড়লে এরকম হয়। ও হয়তো প্রেশার নিয়ে ফেলেছিল, অনেক চিন্তা করে ফেলেছিল চাকরি নিয়ে, সেই কারণে কি এরকম হচ্ছে। বলতে, জানি না গো, বুঝতে পারছি না। ওরা তখন না, ওরা খুব আধুনিক। ওরা একটা কথা বলছে, একটা কাজ করো না, ওকে সাইকিয়াট্রিস্ট দেখাও। সেদিন আর হলো না। সারাটা দিন কিন্তু ওরকমই করে যাচ্ছে। মাঝে মাঝে পাগল পাগল ওরকম করছে, মাঝে মাঝে আবার চুপচাপ রয়েছে। এর মাঝখানে তো সকাল থেকেও ছেলেটি ফোন করে যাচ্ছে। ছেলেটি মানে ওই মেয়েটির হবু স্বামী আর কি। মেয়েটি ফোন তুলবে না, ফোনে কথাও বলবে না। মেয়েটা বারবার করে অন্য কারোর কথা বলছে যে ও অন্য কাউকে ভালোবাসে। তো সেই সময় মেয়েটির বাবা ফোন তুলেছিল। সে তখন অফিসে ছিল, আসা কোনো মতে পসিবল ছিল না, কিন্তু রাত্রে সে এসেছিল, এসে দেখা করেছিল। কিন্তু সে আসলে মেয়েটা আরো ভয়ানক হয়ে যাচ্ছিল। বারবার করে বলছিল যে ওকে আমার চোখের সামনে থেকে সরা, ওকে। এদিকে ছেলেটি তো ওকে ভালোবাসে না, অনেক বছরের সম্পর্ক। ও হয়তো ভাবছে কিছু একটা সমস্যা তো হবেই। ওই মেয়েটির মাসির মতোই সে সেম কথা বলছে যে কালকেই সাইকিয়াট্রিস্ট মানে কারোর সঙ্গে কনসাল্ট করে তার কাছে নিয়ে যাওয়া হবে। ছুটি করলো ছেলেটি অফিস থেকে। সেদিন ছেলেটি, তারপরে মেয়েটির মা, মেয়েটির বাবা মেয়েটিকে নিয়ে একজন সাইকিয়াট্রিস্টের কাছে গেল। ওরা তো এইসব ভূতপ্রেত কিছু বিশ্বাস করে না। ওরা বলছে যে হ্যাঁ, হতেই পারে, এই মানে প্রেশার নিয়ে ফেলেছে আর অন্যরকম কিছু হয়ে গেছে, ব্রেনের সমস্যা হয়ে গেছে। ওরা আবার ওষুধপত্র দিল, বাড়ি এসে ওষুধ খাওয়াও শুরু করেছে, কিন্তু কোনো ওষুধে কোনো কাজ হচ্ছে না। ওই যেরকম থাকছে, মাঝে মাঝে চুপচাপ, মাঝে মাঝে আবার পাগল পাগল করছে। এতটা শরীর খারাপ শেষে মেয়েটার হয়ে যায়। মেয়েটা জানেন 9-10-এর নাকি 7 তারিখের পরীক্ষাটা দিতে পারেনি। কোনোভাবেই কোনো ওষুধে কাজ হয় না। সেই সময় এই যে ছেলেটি, মানে যার সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছে, তার মা জানতে পেরে এসেছিল। তার মায়ের কাছে না বলতে বারণ করেছিল আর কি মেয়েটির বাবা মা। বলছে, দেখো আমার মেয়ে হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু তুমি যদি এখন সমস্ত কিছু তোমার বাবা মাকে বলো তাহলে হয়তো ওরা অন্য কিছু ভাবতে পারে। ছেলেটি কিন্তু বলেছিল না, তবুও দেখছে যে অনেকদিন হয়ে যাচ্ছে, ঠিক হচ্ছে না, তখন হয়তো কথায় কথায় বলে ফেলেছিল। আর তারপরই ছেলেটির মা বাবা এই বাড়িতে এসেছিল। আসার পরে ছেলেটির মা বলছে যে আমি একটা কথা বলি, আমি চাই আমার হবু বৌমা ঠিক হয়ে যাক, ওকে আমি মেয়ের মতোই ভালোবাসি। আমি যেটা বলবো আপনারা কি এটা করতে পারবেন? বলছে, হ্যাঁ অবশ্যই করতে পারবো, কি আপনি বলুন। বলছে, আমাদের তো গ্রামেও বাড়ি আছে, অবশ্য সেখানে আমাদের অংশীদারিত্ব কিছুই নেই, কারণ সেখান থেকে বিক্রি করে আমরা চলে এসেছিলাম, কিন্তু সেখানে আমার যা ভাসুর সবাই থাকে, যদি আপনারা চান সেখানে নিয়ে যেতে পারি। বলছে, কোথায় সেটা? তখন ওনারা বলছেন যে এটা চাকদা বলে এক জায়গা আছে সেই গ্রামে, সেখানে আমার শ্বশুর বাড়ি ছিল, আপনারা কি যেতে পারবেন? বলছে, হ্যাঁ যেতে পারবো, কিন্তু মানে কি আর কি, সেখানে কেন যাব? বলছে, দেখুন সেখানে একজন তান্ত্রিক আছে আমার চেনা জানা, কারণ আমি যখন শ্বশুর বাড়ি ছিলাম তখন এরকম একটা কাণ্ড আমি দেখেছিলাম, ঘটেছিল এরকম একটা ঘটনা, তারপর একজন ঠিকও করে দিয়েছিল। আমি ফোন করছি, যদি উনি বেঁচে থাকেন তাহলে হয়তো কোনো সমস্যা আর হবে না, ঠিক হয়ে যাবে ও। বলছে, কি বলছেন আপনি? আপনি কি বলতে চাইছেন
আমার মেয়ের উপরে কোনো ভূত প্রেতের ছায়া পড়েছে? বলছে হ্যাঁ, আমি এটাই ভাবছি, ওকে দেখে আমার তাই মনে হচ্ছে। জানি না কতটা সঠিক কতটা বেঠিক, কিন্তু আপনারা একটু চলুন। তো সেই সময় ফোন করেছিল জায়গায় বসে ছেলেটির মা। তখন জানতে পারে যে হ্যাঁ, উনি এখনও বেঁচে আছেন, কিন্তু অনেকটাই বয়স হয়ে গেছে, প্রায় 73-74 মতো বয়স হয়ে গেছে তার। ভালো। পরের দিনই মেয়েটিকে নিয়ে সেখানে যাওয়া হলো। অনেকটাই জার্নি, গাড়ি ভাড়া করা হয়েছিল। সেখানে যাওয়ার পরে মেয়েটিকে দেখে সে সরাসরি বলে দিল, যার জন্য মেয়েটির এই পরিস্থিতি সেই বস্তু কেন নিয়ে আসনি? বলছে বস্তু বলতে আপনি কি বলতে চাইছেন? বলছে হ্যাঁ, কিছু একটা আছে যার সূত্র ধরেই সেই আত্মা এর মধ্যে প্রবেশ করেছে, তাকে তো আমার চাই। বলছে কি বলছেন, কিছু বুঝতে পারছি না তো। বলছে কিছু একটা তো আছেই, নতুন এনেছে এই বাড়িতে, এই জিনিসটা আসার পর থেকে এরকম হচ্ছে, আপনারা একটু ভাবুন। তখন মেয়েটির মা বলল হ্যাঁ, একটা বই হবে, বই নিয়ে এসেছিল, পুরনো বই, আর তার মধ্যে একটা পাতাও ছিল, আমাকে বলেছিল কেমন লাল হয়ে গিয়েছিল, আমার মনে হচ্ছে সেটাই। সেই মুহূর্তে উনি বললেন যে আপনাদের নিয়ে আসতে হবে সেই বইটা। সেই গাড়ি জানেন আবার সেই বিকেল বেলায় রওনা দিল সেই বাড়ির উদ্দেশ্যে। ছেলেটি গেল, ছেলেটি শ্বশুর মশাই গেল, বাড়িতে গিয়ে বই নিয়ে আসতে প্রায় অনেক বেজে গেছে, অনেক রাত হয়ে গেছে। তবুও সেই তান্ত্রিক মানে সেই দাদু সেখানে ছিল। বই আনার পরে বলছে বইটা খুলুন। বইটা খোলা হয়েছে, আর বইয়ের মধ্যে দেখা গেল সেই পাতাটা রয়েছে এবং পাতাটা লাল হয়ে রয়েছে, আর পাতার মধ্যে যে চুলটা ছিল সেই চুলটা সাদা হয়ে রয়েছে। তারপর তিনি সেই পাতা সেই চুল দিয়ে অনেক যজ্ঞ করলেন। সেই রাত্রেবেলায় অনেক বাজে, তখন 12:30-1টা তো বাজবেই। অনেক যজ্ঞটজ্ঞ করা হলো। করার পরে মেয়েটি এমনি অসুস্থ ছিল, ঠিকমতো বসতে পারছিল না। যজ্ঞ পুরো কমপ্লিট হলো, যজ্ঞের মধ্যে জলও ঢালা হলো। সেই জল ঢালার পরে যে যজ্ঞের যে কালি, সেই কালিটা মেয়েটার মাথায় যেই টেনে দিল, সেই মেয়েটা সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেল। বলল যে আর কোনো সমস্যা নেই, মেয়েটাকে বাড়ি নিয়ে যান। মেয়েটাকে বাড়িতে নেওয়ার জন্য মানে সবাই তৈরি হতে লাগলো, গাড়িতে তুলবে মেয়েটাকে। তো সেই সময় সেই তান্ত্রিক বলছে যে এই যে বইটা তার কাছে ছিল, তাকে ক্ষতি করা হয়েছিল। তাকে কে ক্ষতি করেছিল আমি এসব কিছু অত বিশদভাবে বলতে পারছি না, কিন্তু কেউ ক্ষতি করেছিল কাউকে পাওয়ার জন্য। আর তারপরে মেয়েটি আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল। এমনভাবে মেয়েটাকে ক্ষতি করা হয়েছিল, তার প্রতি তন্ত্রবিদ্যা খাটানো হয়েছিল যে মেয়েটা আত্মহত্যা করতে বাধ্য হবে। আর যে করেছিল সে হয়তো তার প্রিয় জিনিসকে হাসিল করতে পারবে, এরকম কোনো ব্যাপার হয়েছিল। আর সে বইটাও পেয়েছে, আর তারপর এরকম ব্যাপার ঘটে গেছে। যাই হোক, আর কখনো কারোর কোনো সমস্যা হবে না। এই বইটা যার কাছে যাক না কেন, কিছুই আর হবে না। এই বইটা যে কেউই পড়তে পারে। মেয়েটাকে বাড়িতে আনা হলো। ওর তো আর 9-10 পরীক্ষা দেওয়া হলো না, কিন্তু 14 তারিখ মেয়েটা 11-12 পরীক্ষা দিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত মেয়েটা পেয়েছিল 46, এডুকেশন থেকে 10 মার্কস পেয়েছিল, মোটামুটি 56 পেয়েছিল। ভালো রেজাল্ট করতে সে পারেনি, কারণ যা কম্পিটিশন, আর যেখানে ফুল মার্কস ফ্রেশার্সরা পেয়েই জায়গা পাচ্ছে না, সেখানে ওই মার্কস পেয়ে কীভাবে মানে প্যানেলে মানে লিস্টে আর কি নাম ওঠাবে। যাই হোক, আফসোস করেও কিছুই করার নেই। নভেম্বরে 24 তারিখের বিয়ে হয়েছে, সুখে আছেও, পড়াশোনা করছে এখন। আর সামনে নাকি প্রাইমারি পরীক্ষা রয়েছে, আপার প্রাইমারি পরীক্ষা বলছে, তার জন্য আমি খুব ভালোভাবে খাটছি। তো যাই হোক বন্ধুরা, এই ছিল ঘটনা। আপনাদের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, যদি এরকম কোনো ঘটনা আপনাদের সাথে ঘটে থাকে, যেটা অলৌকিক হোক, অতিজাগতিক হোক, দৈবিক, ঐশ্বরিক, যে কোনো ধরনের ঘটনা, আপনারা কিন্তু আমাকে নির্দ্বিধায় পাঠাতে পারেন। কারণ জানেন তো, এই শিক্ষণীয় ঘটনার দ্বারাই অনেকে অনেক কিছু জানতে পারে, অনেকে লাভও হয়, এটা আমি মনে করি। জানি না আপনাদের কতটা উপকার করতে পারি ঘটনার দ্বারা, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব প্লিজ করবেন। ধন্যবাদ। আসি তাহলে, আবারও আসবো এরকম কোনো ঘটনা নিয়ে।